Podcast with A.T.C. Let the good times roll! Welcome to Podcast with ADG. আজকে আমার সঙ্গে একজন খুব স্পেশাল গেস্ট আছে, a very creative minded person, প্রচণ্ড ভালো কাজ করে এসছে ওভার দ্য ইয়ার্স এবং ভবিষ্যতেও করবে. হি ইজ আ ফ্যান্টাস্টিক আর্টিস্ট and a wonderful music enthusiast. Let's welcome Deepayan. Thank you so much for inviting me. তোর হাসিটা এত মিষ্টি, এটাতেই হয়তো আরো 1000টা সাবস্ক্রাইবার বাড়তে পারে, হতেও পারে. তো আজকে এই শোটাতে তুমি এসছো. It's been planned for quite a long time. যে পডকাস্টে you come, you talk to the audience এবং অনেক কিছু আমি যারা দেখছে বা দেখবে তাদের কাছে অনেক কিছু বার্তাও পৌঁছাবে, কারণ তোমার আর্টটা বা তোমার ফর্ম অফ আর্টটা এত বেশি ইন্টারেস্টিং. লাইক আপনাদের বলে রাখি, Deepayan has worked with numerous bands and eventually I must also mention that ADG Projector logo was designed by Deepayan. Funky's Junkies yes, Funky's Junkies, our blues band logo was also designed by Deepayan. Deepayan has been curating a lot of artists over the year and he's doing a fantastic work. Now I'll ask him, how did this passion start for creating logos and all this artwork and all? Let's start with your introduction. Logos দিয়ে যদি শুরু হয় তাহলে ইটস কাইন্ড অফ শুরু হয়েছে কাগজে, খাতার পেছনে কাগজে এঁকে ডুডল ইয়ে করে. এবার লোগোটা ফ্যাসিনেট করে বিকজ মেটাল ব্যান্ডের লোগোতে ওই যে সিমেট্রি ওয়াইজ যে একটা ডিজাইন থাকে, তার প্লাস একটা লেটারিংটা উইয়ার্ড রকমের হয়, মানে সাধারণত যেরকম ফন্ট হয় সেরকম হয় না, মানে লেটারটাকে নিয়ে অনেক নানান রকমের খেলা চলে, সেটা বিভিন্ন জনার অনুযায়ী. তো ওটা আরো বেশি ফ্যাসিনেট করে. প্লাস লোগো কাইন্ড অফ একটা ফার্স্ট আইডেন্টিটি একটা ব্যান্ডের, তো সেইটাকে রিপ্রেজেন্ট করা বা সেইটাকে করা, অ্যান্ড ওটা আমার বেশি আগে ফ্যাসিনেট করে. মানে অ্যালবাম আর্ট তো অবশ্যই ঠিক আছে, দেখছি ইয়ে করছি, বাট ব্যান্ডের আইডেন্টিফিকেশন মানে একটা লোগো দেখে যে বুঝতে পারে যে এটা এই ব্যান্ড, মানে এই জনারে ওরা কাজ করছে বা ইয়ে করছে, তো সেইটা যে পুরোটা একটা লোগোর মধ্যে যে ওটা সীমাবদ্ধ থাকে সেইটা আমার প্রচন্ড ইন্সপায়ার করে. অ্যান্ড সেখান থেকে অবভিয়াসলি প্রথমে মেটালিকার লোগো, ডিমো বর্গিরের ওল্ড লোগোটা ওদের, তারপরে আরো নানান ধরনের যত দিন গেছে, মানে তখন কি শুধু লোগোরই পিকচার ডাউনলোড করে যেতাম ফোনের মধ্যে, তখন তো ছোট ফোন, তো ওই ডাউনলোড করে ওইগুলোকেই দেখে নিজের নামেই, মানে নিজের নামে তো প্রায় 100 খানেক লোগো নিজেই বানিয়ে ফেলেছি নিজের নাম দিয়ে. তো মানে সেইগুলো মানে এখন আছে, বাট আমি রেখে দিয়েছি, বাট ওটাই আর কি যে ওটা অবস্থা খারাপ ওটার. তো সেইভাবেই টোটালটা শুরু. কিন্তু আমি কোনোদিন মানে ওরকম প্ল্যান ছিল না কি যে প্রপার লোগো আর্টিস্ট বা ওরকম কিছু হব. তো ইনিশিয়ালি প্ল্যান ছিল কি কলকাতার ব্যান্ডসের যা নতুন ব্যান্ডস যেগুলো বেরোবে সেইগুলোর লোগো যদি আমি করি, বা তারপরে ইন্ডিয়ায় কিছু আর্টিস্ট তখন ছিল যারা স্ল্যামিং ব্রুটাল ডেথ মেটাল, ওরকম ব্রুটাল ডেথ মেটাল বা ডেথ কোর লোগোস ওরিয়েন্টেড করলো, ওখান থেকে শুরু. এবার তখন আমার কাছে ব্যাপারটা একটা জায়গার মধ্যে ছিল কি ওই ডেথ কোর বা ওল্ড স্কুল ডেথ মেটালের মতো একটু শার্পেন্ড, একটু ব্রুটাল ওয়েতেই লোগো হয়. তারপরে যখন প্রপার লোগো আর্টিস্টের মানে সাথে কথা বলার থেকেও তাদের ইনস্টাগ্রামে ফলো করলাম যে তারা অ্যাকচুয়ালি কি করে, মানে তখন আরো জিনিসটা মানে এক্সপ্যান্ড করলো যে লোগোর মধ্যেও কত কিছু অ্যাড করা যায়, মানে ইলাস্ট্রেশন থেকেও শুরু করে যাবতীয় প্রচুর কিছু অ্যাড করা যায়, অ্যান্ড সেটাকে আরো মানে দেখতে মানে লোগোর থেকেও বেশি একটা আর্টওয়ার্কে পরিণত হয় ওটা. তো সেইটার জন্য আরো নিজেকে এক্সপ্লোর করা ইয়ে করা, তারপরে তো কাজ টাজ করে ইয়ে করে এখন মানে তাও ফার্স্ট যখন একটা ক্লায়েন্ট ঢুকেছিল, সে ফার্স্ট ক্লায়েন্ট ছিল হচ্ছে ইটালির একজন র্যাপার, আন্ডারগ্রাউন্ড র্যাপার. তো সে চেয়েছিল একটা ডেথকোর মার্কা লোগোর জন্য, তো আমি ওটা করে দিয়েছিলাম. তারপর থেকে ইন্টারন্যাশনাল কাজগুলো আস্তে আস্তে পাওয়া অ্যান্ড অল দিস থিংস. তো এইভাবেই শুরু. দীপায়নের জার্নিটা আমরা যারা মেটাল সিনের সাথে আছি, আন্ডারগ্রাউন্ড সিনের সাথে, উই হ্যাভ নোন হিম ফর কোয়াইট আ লং টাইম. There's a saying in English that charity begins at home.
অ্যান্ড ওয়ে দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। ও কিন্তু নিজের পিছনে প্রচুর টাইম ইনভেস্ট করেছে। হি ইজ স্টিল স্টাডিং। আমাদের কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে অ্যাবাউট হিজ আর্ট ফর্ম অ্যান্ড এভরিথিং অ্যান্ড অল। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে তুই কাজ করছিস এবং এতজন তোর কাজ প্রশংসা করছে, উই অল লাভ ইউর ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। দিস ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, কারণ আর্টিস্টদের তো কোনো পারফেকশনের একটা মাপকাঠি থাকে না, সেটা চলতেই থাকে, ইটস অ্যান ইনফাইনাইট প্লেস। এবার আমি জিজ্ঞেস করবো যে তুই তো এত ধরনের মেটাল ব্যান্ড শুনিস অল অ্যারাউন্ড দ্য গ্লোব, এত ধরনের রেকর্ডস, এত ধরনের সিঙ্গলস, অ্যালবামস, ইপিস অ্যান্ড অল দিস থিংস অ্যান্ড অল। সো মানে হুইচ ব্যান্ড হ্যাজ ইন্সপায়ার্ড ইউ আ লট? মানে সেটা তোর কাজের ক্ষেত্রে হতে পারে, বা ওই থাকে না যে আমাদের পেটেন্ট একটা সং বা অ্যালবাম যেটা আমাদেরকে প্রচন্ডভাবে মোটিভেট করে, তো সেরকম কোনো পার্টিকুলার আর্টিস্ট? পার্টিকুলার সং একটা আছে যেটা মোটিভেট করে, অ্যান্ড ওটা শুধু আর্টের জন্য না, মানে ওটা আমার পুরো জার্নিটাতে, সেটা একাডেমিক হোক যাতে, সেটা হচ্ছে লিঙ্কিন পার্কের দ্য মেসেঞ্জার বলে একটা গান আছে। তো ওটা আমার অ্যাকচুয়ালি প্রচন্ড রকম মানে কাইন্ড অফ মনে হয় যেন নিজের ভেতর থেকেই কেউ একজন বলছে, তো ওটা প্রচন্ড রকম মোটিভেট করে। আর যদি লোগোর বিষয়ে হয় তাহলে ডিমু বর্গের যে ওল্ড লোগোটা, ওটা ফোর ওল্ড টিট বলে একটা অ্যালবাম ওদের ছিল, মোস্ট প্রবাবলি ফার্স্ট অ্যালবাম বা সেকেন্ড অ্যালবাম ওদের। ওই অ্যালবামটা আরো মোটিভেট করে মানে ব্ল্যাক মেটালের মধ্যে ফোকাস করার জন্য, আরো ব্ল্যাক মেটালের মধ্যে আরো যত ধরনের হয়, মানে পিওর নরওয়েজিয়ান থেকে শুরু করে যাবতীয় যা কিছু, তো সেখান থেকে আরো ওটাতে স্টাডি করা শুরু। এবার শুরুটা তো হয়েছিল কি জাস্টিন বিবার শুনে। তো তারপরে যখন আমাকে লিঙ্কিন পার্ক শোনালো, তখন আমি বুঝলাম যে না না, আমি এবার সেটেল হয়ে গেছি যে কোন জায়গাতে থেকে বেরোতে হবে। হ্যাঁ, এবার আমি বুঝে গেছি যে কিছু বেটার আছে এর থেকে। অ্যাবসলিউটলি। তো তারপরে শুরু, আর আমার অ্যাকচুয়ালি দাদা মামা সবাই মানে মেটাল মিউজিক, রক মিউজিক সবকিছুই শোনে। তো মানে আমার ইভেন দুদিকে, মানে বাবার দিকেও শোনে, আবার আমার মায়ের দিকেও সবাই মানে অনেকে শোনে ইয়ে করে। আমার মামা তো প্ল্যানেট, মানে মিউজিক প্ল্যানেট না প্ল্যানেট এম, ওটাতে কাজ করতো আগে, মানে সিডি ইয়ে, ওর কলেজ টাইমে ওই সময়। তো সেখান থেকে ও ইয়ে করে। এবার আমি সবসময় একটু মডার্ন মেটাল, ওই সময়টায় মডার্ন মেটাল ঘেঁষা গিয়েছিলাম। এবার আমার তো মামা সবসময় বলতো যে তুই ওইসব না শুনে এইগুলো শোন, হোয়াইট স্নেক, তারপরে ক্লাসিক যেগুলো আয়রন মেডেন ইয়ে। এবার আমি তো তখন, আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল কি, আমি যেই সময় শুনছি সেই সময় আয়রন মেডেন বা ব্ল্যাক সাবাথ অতটা কানেক্টেড নয় আমার সাথে, মানে লিঙ্কিন পার্ক বা ওই সময়কার নিউ মেটাল বা অল্টারনেটিভ রকটা অতটা কানেক্টেড। তো সেই থ্রুতেই চলছে, তো এখনো চলেই যাচ্ছে ওটা। তো তোর আর্লি চাইল্ডহুডের ব্যাপারে সবাই মোরলেস জানতে চায়, লাইক হাউ ডিড ইট অল স্টার্ট? কারণ কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয় দীপায়ন যে কিছু তো একটা স্পার্ক দরকার পড়ে, মানে ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি when comes to metal music and then making metal logos and all. There has to be something যেটা হাটকে। তা তোর মানে চাইল্ডহুডের ব্যাপারটা একটু যদি দর্শকদের শেয়ার করিস, লাইক হাউ ইউ স্টার্টেড অল, লাইক স্কুল টাইমে অ্যান্ড এভরিথিং, মানে ফ্রম দেয়ার টু হিয়ার দ্য জার্নি সিন্স ইয়োর চাইল্ডহুড। হ্যাঁ, মানে আমার চাইল্ডহুড অতটা কিছু মেমোরেবল বা একেবারে উমদা নয় যে মানে লোকজন শুনে পাগল হয়ে যাবে, তো ওরকম ব্যাপার নয়। বাট ইয়েস, যখন আমি ল্যাম্ব অফ গড বা প্যান্টেরা এইসব ব্যান্ডস গুলো শুনি, মানে ইটস মোর লাইক কি ক্লাস 4-5-এ, তখন মানে তখন আমার বুঝতে পারি যে লাইক মানে দিস ইজ কাইন্ড অফ মিউজিক কি, মানে এটা আমার জন্য তৈরি, বা আমি কাইন্ড অফ রিজোনেট করতে পারছি ওটার সাথে, মানে সেটা থ্রু লিরিক্স হোক বা ইয়েতে হোক। বাট মেইন স্পার্কটা যেটা অ্যাকচুয়ালি হয় মানে আমার লোগোর ক্ষেত্রে বা দীপায়ন দাস আর্টস অ্যাজ আ নাম এস্টাবলিশে, সেটা হয় কি আফটার 12 যেরকম হয়, মানে আমার ইচ্ছে ছিল নিট দিয়ে ডক্টর হওয়া অ্যান্ড অল দিস থিংস। তো আমি ওটাতে প্রায় 3 থেকে 3.5 বছর ওয়েস্ট করেছি। তারপরে ওই লোটাতে মানে আর্ট অ্যাকচুয়ালি আমাকে হেল্প করে টু ওভারকাম অল দিস মানে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি যা কিছু থাকে। মানে তারপরে আস্তে আস্তে ওটা অটোমেটিক্যালি এমনই রুট নেয় যে মানে তাড়াতাড়ি একটা মানে বড় কমিউনিটি বিল্ড করতে পারি আমি থ্রু কানেকশনস অ্যান্ড অল।
মানে আমি নিজেও ভাবিনি যে কোনোদিন বাইরের কোনো ব্যান্ডসের সাথে কাজ করবো না, প্ল্যান ছিল না ওটা ইনিশিয়ালি। মানে ইটস লাইক কি আমি ভালো লাগে আমি লোগো বানাচ্ছি, মানে ইটস নট লাইক কি লোগোই বানাবো দ্যাটস মাই লিভিং, ওটা ওটা ছিল না। তো ওটা হয়ে গেছে থ্রু আউট দ্য টাইম। তো প্রেশার তো অবশ্যই ছিল বাড়ি থেকে যে কিছু একটা, এটা তো একটা মানে ব্যাপার যেটা আমাদের অনেকের জীবনের সাথেই ঘটে, যেটাকে আমরা কোইন্সিডেন্স বলি। আমরা না ভেবে কয়ে সেটাতে পাওয়ারফুলি অ্যান্ড we get entangled and it becomes a part of our life. তোকে গিগসেও দেখি, রেগুলার কনসার্টসেও দেখি, you are so inspiring to many of the kids of today's generation এবং you are so much involved with your artwork. এবার তোকে যদি জিজ্ঞেস করি যে তোর পছন্দের 4টে বা 5টা অ্যালবাম, what will be your picks? It's a free choice to you. আমি এখানে কোনো অপশন এ বি দিচ্ছি না। I know your taste very well, so you can say 5টা অ্যালবাম। এটা তো অ্যাকচুয়ালি খুব চাপের, মানে চাপের বলতে এতগুলোর মধ্যে চাপ তো দিতেই হবে। 5টা অ্যালবামের মধ্যে ফার্স্ট অ্যালবাম যদি হয় তাহলে অবশ্যই হাইব্রিড থিওরি, লিঙ্কিন পার্ক। ওকে, হাইব্রিড থিওরি। সেকেন্ড হচ্ছে ডিমো বর্গের ফর অল্টিড, ওটা গরগরথ বলে একটা ব্ল্যাক মেটাল ব্যান্ড আছে, ওটার হচ্ছে পেন্টাগ্রাম মেইনলি। দ্যাটস নাম্বার 3। আর 2 নম্বরে আর যদি 4তে দিই তাহলে এই রে এত কিছু শুনে নিয়েছি, খুব চাপ। আমরা 3টে পেয়ে গেছি। আর দুটোর মধ্যে একটা হচ্ছে স্লো ডাইভের একটা স্লোভাক বলে, আমার ঠিক নামটা মনে পড়ছে না, ওটা একটা অ্যালবাম। হ্যাঁ 4। আর 5-এ হচ্ছে যদি বলতে হয় দেন ডাউন ট্রোডেন্সের হাউ আর ইউ, আই এম ফাইন, দ্যাট অ্যালবাম। এই 5টা অ্যালবাম মানে খুবই ফেভারিট, বিকজ এই 5টা অ্যালবাম মানে থ্রু আউট দ্য জার্নি, মানে সেটা মেটাল থেকে অন্য কোনো জনারে শিফট হোক বা ইয়েতে হোক, মানে সব কিছুর পার্টেই ওটা ছিল। মানে ইভেন মানে ওয়ান অফ দোজ ফার্স্ট ব্যান্ড ডাউন ট্রোডেন্স, যেটা আমি শুনে মানে ইন্ডিয়ান ব্যান্ড মেটাল কিরকম হয় সেটা শুনে বড় হওয়া, তো সেই কারণে ওই অ্যালবামটাকে রাখতেই হবে। গ্রেট গ্রেট। দীপায়ন, আমি মানে প্রচুর আর্টিস্টদের over the last few months or year আমি দেখছি they are voicing their opinion against AI and all this bullshit that is taking place. কারণ আমি তোরও বোধহয় কিছু পোস্ট in the last few months দেখেছিলাম। তো আমার তোকে একটা প্রশ্ন, যে আমরা তো আর্টিস্ট, আমরা এটাকে কোনোদিনও ফেভারিটিজম করতে পারি না বা এটাকে আমরা মানে জায়গা দিতে পারি না। তো এখনের ইউথ যারা খুব ফাস্ট ড্রিভেন সবকিছু দ্বারা, সেটা চ্যাট জিপিটি বা এআই, মানে নিজেদের বুদ্ধিটা তারা হয়তো পায়ের নিচেই রাখে, তো তোর তাদের প্রতি কোনো যদি একটা পজিটিভ মেসেজ হয়, লাইক কেউ হয়তো এরকম তোর মতন গ্রাফিক ডিজাইনিং করছে, বাট দে আর ভেরি মাচ ড্রিভেন বাই এআই, তাদের নিজস্ব বুদ্ধি ক্ষমতা হয়তো রাখতে চাইছে না, কারণ ইটস ইজিলি অ্যাক্সেসিবল অ্যান্ড অল। সো হোয়াট উইল বি ইয়োর ওয়ান টেক অ্যাডভাইস টু দ্য ইয়াং জেনারেশন হু আর ইনটু মেকিং গ্রাফিক ডিজাইনিং অর লোগো ডিজাইনিং অর আর্ট ওয়ার্ক অ্যান্ড অল? সত্যি বলতে ক্রিয়েটিভিটিটা তো টোটাল নিজের ভেতর থেকে আসে। এবার যদি এবার অবশ্যই মানে আমিও যখন কাজ করি তখন অনেক লোগোজ হয়তো ঘাটি ফর স্টাডি, মানে ইন্সপিরেশনের জন্য, কোনো কিছু ইন্সপিরেশনের জন্য নেওয়া, বা ইভেন আর্টের জন্য, মানে অরিজিনাল বলে তো ওরকম ভাবে বলতে পারা যায় না, সবকিছুই সবার থেকে ইন্সপায়ার হওয়া। তো সেখানে ওই ঘাটাটা অ্যাকচুয়ালি বেশি জরুরি, মানে একটা কাইন্ড অফ স্টাডি, মানে কোনো ওরকম ডিগ্রি ওরিয়েন্টেড ড্রিভেন নয়, বাট একটা স্টাডি করা। ওই স্টাডিটাতে আরো নিজের যে মানে সক্ষমতাটা, মানে ভাবার সক্ষমতা, ওটা আরো বাড়ে আমার মনে হয়। তো এআইতে ওটা কি হয় কি, অবভিয়াসলি কিছু কিছু জায়গায় হেল্পফুল, কর্পোরেট জায়গায় বা জায়গায় কিছু কিছু জায়গায় গ্রাফিক্সে খুব হেল্পফুল, বিকজ একটা শর্টে বেরিয়ে যায়। বাট ক্রিয়েটিভিটি বা ইয়েটা তো টাইম লাগে, মানে আমি যেহেতু একটা ফ্রিল্যান্স আর্টিস্ট, তো আমি টাইম নিয়েই কাজ করতে বেশি পছন্দ করি। এবার কারোর যদি ওরকম ডেডলাইনের ইয়েতে থাকে, তাকে কোনো না কোনো কারণে হয়তো সে ইউজ করতে চায় না, বাট তাকে ইউজ করতেও হয়। তো সেখানে টোটালটা হচ্ছে নিজের ওপর কতটা অনেস্ট বা নিজের কাজের ওপর কতটা অনেস্ট, যে আমি ইউজ করব কি ইউজ করব না। মানে ইউজ করতে গেলে তো হাজারো ইন্সপিরেশন আছে, মানে হাজারো আর্টিস্ট, মানে লক্ষ লক্ষ আর্টিস্ট আছে, লক্ষ লক্ষ পোজও পেয়ে যাবে যদি হিউম্যান অ্যানাটমি থেকে শুরু করে যাবতীয় যা কিছুই করতে চায়, ল্যান্ডস্কেপও অ্যাভেলেবেল গুগলে, তো সেখান থেকেও ইন্সপিরেশন নেওয়া যায়। এবার কতটা টাইম সে
মানে ওটাতে ওয়েস্ট করবে মানে দেবে সেটা হচ্ছে তার উপর নির্ভর। আমি মনে করি ওয়েস্ট করাটা বেশি বেটার ওখানে, কারণ তাতে ওয়েস্ট করলে নিজেই আরো গেইন করা যায়, মানে আরো ক্যাপাবিলিটি বাড়ে, আর কিছুই না। সময় তো ব্যয় করতেই হবে। হ্যাঁ, সময় ব্যয় করতেই হবে, সময় ব্যয় না করলে তো ওটা তাহলে মর্ম নেই। মানে একদমই তাই। আর্ট তো সে স্কিল ডেভেলপ করছি, স্কিল আছে তো আর্ট হয়ে যাচ্ছে, বাট আমার কাছে আর্ট ইজ মোর লাইক কি যে জার্নিটা, যে মানে একটা আঁকার যে জার্নিটা, যে আমি একটা আঁকার জন্য এখান থেকে ওখান থেকে এখান থেকে খুঁজে বার করছি জিনিসপত্রগুলো, বা কোনো একটা স্পেসিফিক স্টাইলের ওপর আমি সেটাকে কনসেন্ট্রেট করছি যে এই স্টাইলের মধ্যে কীরকমভাবে জিনিস মানে আঁকাটাকে রেন্ডার করা যায়। তো সেটার যে জার্নিটা, হয়তো অবভিয়াসলি সেই জার্নিটা তো কেউ জানতে পারে না, লোকে দেখে একটা ফাইনাল আর্ট বা খুব ভালো হয়েছে, বাট ওটাই, ওই জার্নিটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে আমার কাছে, যে কিভাবে আঁকাটা আসলো, মানে আমি কিভাবে এটাকে এভাবে ফুটিয়ে তুললাম, তো সেটাই ম্যাটার করে। তুই তো ওভার দ্য ইয়ার্স আন্ডারগ্রাউন্ড শোজ গুলো অ্যাটেন্ড করে এসছিস, করছিস, করবি। তো আজকের দিনে যারা প্রেজেন্ট জেনারেশনের মিউজিশিয়ানস, সিঙ্গার্স, আর্টিস্ট, ব্যান্ডস, বিকজ কলকাতা is flooded with talents. Talents are everywhere. I believe that. And this city has a lot of talent. তো তোর মানে পছন্দের তালিকায় 5 জন আর্টিস্টের নাম যদি বলি ফ্রম কলকাতা, হু উইল দে বি? মানে কারা? মানে এনি 5-6 আর্টিস্ট যাদেরকে দেখে তোর মনে হয় যে দে আর রিয়েলি ডুইং গ্রেট অ্যান্ড মাইট বি দে উইল বি ডুইং ওয়ে বেটার দেন দিস অ্যান্ড অল। থার্স্ট অফ ফার্স্ট একটা ফার্স্ট ইয়ে ব্যান্ড ক্রনিক্স জন তো আছে, ওটা তো শুনে বড় হয়েছি, ক্রনিক্স জন শুনে বড় হয়েছি। থার্ডে আমার যদি ওই কেআইওপি থেকে বলা হয় টেট্রাগ্রামাসাইড, অবভিয়াসলি টেট্রাগ্রামাসাইড, অপার্থিব রক্তধারা, অপার্থিব রক্তধারা মানে ডুইং গ্রেট, মানে দিস ব্যান্ডস আর টপ ক্লাস করছে কাজপত্র। তো ড্রেড হ্যামার আছে, আর একটা কাইন্ড অফ রেকর্ড লেভেল ওদের মানে একটা কালেকটিভ আছে, সেটা হচ্ছে বিশ্ব বাংলা নয়েজ, মানে দে মেক অ্যাকচুয়ালি নয়েজ মিউজিক, নয়েজ ইন্ডাস্ট্রিয়াল নয়েজ অ্যান্ড অল দিস টাইপ অফ স্টাফ। তো বিশ্ব বাংলা নয়েজ একটা মানে খুব মানে এখানে কতটা লোকে নয়েজ শুনে আমি জানি না, বাট দ্য থিং ইজ কি ওরা খুব ভালো ইয়ে করছে, মানে ওদের একটা পুরো কালেকটিভ অফ আর্টিস্ট, মানে ওদের কোনো স্পেসিফিক আর্টিস্ট বা ইয়ে নেই। তো ওটা ইয়ে আছে, ব্যান্ড ক্যাম্পে চেক করতে পারো ওটা বিশ্ব বাংলা নয়েজ। তো ওরা ওটা করছে, তো ওটা একটা ভালো বিষয় যে মানে কেউ একজন মানে প্রপারলি করছে ওই জিনিসটা। তো এই কটা আর্টিস্টই মানে আমার ইয়ে মধ্যে আছে, মানে যারা অ্যাকচুয়ালি মানে কলকাতার মধ্যে কাইন্ড অফ কি ভালো করছে, আরো আবার বেটারও করতে পারে, এরকম ব্যাপার। কারণ ফার্স্ট যখন রেড হ্যামার অ্যালবামটা বেরোলো, মানে আমি তো প্রচন্ড আনন্দ, মানে খুবই ভালো হয়েছে। বা ইভেন নিউ ফ্লেশ ক্রেভ রেকর্ড, মানে ওটাও বেশ ভালো করেছে, ওটা খুব ভালো করেছে, যথেষ্ট ভালো হয়েছিল। তো আরো সেরকম খুব একটা মানে ওই হার্ড হিটিং ব্যান্ড আমি খুব একটা পাইনি, মানে যেই ব্যান্ডসগুলো মানে আমি বারবার শুনতে পারবো, যে ওদের রেকর্ডস আমি চালিয়ে কাজ করতে পারবো বা শুনতে পারবো ইয়েতে। তো এই কটা ব্যান্ডসই আছে। তো তোর মানে ও ইয়েস, আরেকটা ব্যান্ড আছে, সেটা হচ্ছে জিপসি। আমি জানি না জিপসি এখানে মানে নতুন কতজন চেনে, বাট জিপসি ইউজ টু বি আ রক এন্ড রোল আউটফিট। ইয়েস, ওটা সোমালো দাস। আমি মেম্বার চিনি না, আমি গান শুনেছি, ওদের গান আমার প্রচন্ড ভালো লেগেছিল। এবার যেটা তোকে জিজ্ঞেস করার, যে আমার পডকাস্টে তো পুরোটাই ইটস রিলেটেড টু দ্য আন্ডারগ্রাউন্ড থিং এন্ড অল, আর্টিস্ট এন্ড অল। অনেক কিছু লুপ হোলস আমরা দেখতে পাই একটা কমিউনিটিতে। আমরা যখন কাজ করি প্রবলেমস থাকবেই, প্রবলেমস হবে, আবার সলভড হবে, আবার একসাথে কাজ হবে, এইভাবেই সবকিছু চলে। তোর অ্যাজ এন আর্টিস্ট, ইউ হ্যাভ বিন ইন দ্য সিন ফর লাইক 6 years 7 years হোয়াট এভার, হ্যাঁ, তোর কি কি বেসিক ড্রব্যাকস মনে হয় যেগুলো হয়তো ঠিক করে নেওয়াটা উচিত বা ঠিক করা উচিত, right from the point of seeing an organizer বা gigs বা the scene in general? Like I want to hear from you.
তো এটা তো অনেকটা বলতে গেলে এলাবোরেটিভ প্লাস অনেকটা ভেঙে ভেঙে বলার, কারণ যদি ব্যান্ড ওয়াইজ বলা হয় তাহলে একটু বেশি মানে কোয়ালিটির থেকে কোয়ান্টিটি বেশি হয়ে গেছে ব্যান্ডের এখানে। এটা আমি একটা মানি, ভেরি ভাইটাল পয়েন্ট। কারণ কি একটা মেম্বারেরই হয়তো বা গ্রুপ অফ মেম্বার এসে হয়তো ভ্যারাইটিস ব্যান্ড আছে, থাকতেই পারে, বাইরেও থাকে, নো প্রবলেম, সেটা তো তাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তারা ওই একটা কনসেন্ট্রেট হয়ে যায়, একটা কিছু অ্যালবাম রিলিজ করি বা একটা সিঙ্গেল রিলিজ করি বা কিছু করি, সেইটার ফোকাসের থ্রুতে কটা লাইভ শো করতে পারবো বা কটা ইয়েতে বাজাতে পারবো, সেইটাতে আরো বেশি ফোকাস করছে। আমার মনে হয় কি তাদেরও উচিত নিজের মানে কোয়ালিটিটাতে কাজ করা, কম্পোজিশনে কাজ করা, মানে হয়তো খুব ভালো মিউজিক বাজায় কিন্তু কম্পোজিশনটা তো টোটালটাই ম্যাটার করে, ওটা কতটা ক্রিপস হবে, কতটা লোকের ভালো লাগবে বা নিজের কতটা ভালো লাগবে। প্রথম হচ্ছে নিজের কতটা ভালো লাগছে শুনতে বা ইয়ে করতে। আর যদি অল ওভার অডিয়েন্স বা পুরো সিনটা কমিউনিটি নিয়ে বলি, যে ইউনিটির একটা বড় ইয়ে, মানে ওল্ড স্কুল বলে আমরা ওল্ড স্কুলের ইয়ে শোতেই যাব, নিউ বলে কি আমি তো এখানে যাব না, আমি তো শুনি না। বাট থিং ইজ কি তুমি শোনো কি না শোনো, আমিও প্রচুর কিছু শুনি না, কিন্তু একটা গিগে যাওয়াটা ইম্পর্টেন্ট, নট বিকজ কি সিনকে সাপোর্ট করা, সিন তুমি থাকলেও চলবে না থাকলেও চলবে, কারোর জন্য আটকে থাকবে না, একদমই তাই। অডিয়েন্স কমবে বাড়বে ওটা হবেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটা গিগ এক্সপিরিয়েন্স করা, যে আমি হয়তো থ্র্যাশ মেটাল শুনি না, কিন্তু মানে আমি জাস্ট বলছি থ্র্যাশ মেটাল হয়তো আমি শুনি না, কিন্তু একটা থ্র্যাশ মেটাল গিগ আমি দেখতেই পারি, বা একটা আমি মেটাল কোর ব্যান্ডস হয়তো শুনি না, বা আমি গিগটা দেখতে পারি, মানে ওটা তো এক্সপিরিয়েন্স, মানে লাইভে কেমন করছে ইয়ে করছে সেটা। প্লাস হচ্ছে একটা টাইমে তো সিন পুরো ফ্লাডেড উইথ শোজ, মানে আননেসেসারি শোজ, আমার কাছে প্রপারলি আননেসেসারি শোজ লেগেছে। সেটা উচিত কি প্রত্যেকটা অর্গানাইজারের আরো মানে একটা কোনো কমিউনিটি বা গিল্ড তৈরি করা, যে লাইক বছরে এতটা শোজ হবে, এই কটা হবে, আমি এই কটা করবো, তুমি ওই কটা করবে, অ্যান্ড কোয়ালিটি শোজ, যে যাতে ব্যান্ডসও ওইভাবে খুব একটা রিপিট না হয়, আবার অডিয়েন্সেরও না লাগে কি এই লাইন আপটা তো আবার আগে কোনো একটা ব্যান্ড শোতে দেখিয়ে এসেছি বা ইয়ে। তো তাতে নিউ এজ যারা শুনছে, কারণ আমি মনে করি কি কলকাতাতে দাঁড়িয়ে প্রচুর লোকে মেটাল শুনছে, মানে প্রচুর লোকে মেটাল রক মিউজিক প্রচুর লোকে শুনছে, শুধু আমরা রাইট জায়গায় হিট করতে পারছি না, তাই জন্য মানে ওই যে ক্রাউডটা আসে পুরোটাই কমন ক্রাউড বা ইয়ে, মানে নতুন ফেসেস দেখতে পাই না। এবার এই নতুন ফেস দেখতে পাই না, তার কারণটা আমার মনে হয় কি অর্গানাইজারদেরই খোঁজা উচিত, যে কিভাবে আরো ভালো মার্কেটিং বা কিছু করা যায় যাতে লোকজনকে টানা যায়, কারণ নতুন যারা শুনছে তাদের মধ্যে আরো বেশি কিউরিওসিটি, যে তারা আর ওই ব্যান্ড বিচার করে না যে এটা তো নতুন ব্যান্ড, তো ঠিক আছে শোটা নাই দেখলাম, মানে অনেকেরই হয় যে যারা রিভিউ করছে তাদের শো দেখেই না, বা ফার্স্ট ব্যান্ডস গুলো শো দেখে না। ইটস ভেরি মানে রুড বলতে গেলে আমার কাছে, যে তুমি এনজয় করো, তোমার ভালো লাগছে না তুমি থাকো, প্রেজেন্ট থাকো, সেটা ম্যাটার করে। কারণ আমার মনে হয় কি ওটা ব্যান্ডকেও মোটিভেট করে, যদি ক্রাউড থাকে, মানে সেই ক্রাউড হয়তো বিভক্ত থাকতেই পারে যে আমি এটা পছন্দ করি না বা ইয়ে, বাট একটা স্টিল একটা মোটিভেশনও কাজ করে, তো তারাও আরো নিজেদের ওপর কাজ করতে পারে সেই ইয়েতে। তো এই আমার মানে এই তিনটে সেগমেন্টেই প্রবলেম, মানে তিনটে সেগমেন্টটাতেই প্রচুর ভাবে কাজ করা উচিত লোকজনের, মানে ব্যান্ড, অডিয়েন্স, অর্গানাইজার, তিনটেরই খুব প্রবলেম। মানে আমি যেরকম খুব একটা ওরকম বাছবিচার করি না, মানে সব শোতেই যাই ইয়ে করি, মানে সেটা যে কোনো কিছুই হোক। হ্যাঁ অবভিয়াসলি কিরকম শো হচ্ছে সেটাও একটা ডিপেন্ড করে, মানে একটু ভালো লাইন আপ থাকলে তো অবভিয়াসলি মানে যাচ্ছি ফর শিওর। তো এটাই আর কি, মানে আমার মনে হয় কি এটা অডিয়েন্সেরও ইয়ে করে কি যেই ব্যান্ডটা দেখতে যাচ্ছি সেই ব্যান্ডটা মানে ভালো হয়, মানে যাতে টাকাটা নষ্ট না যায়, এটাই আর কি, আর কিছুই না। না ডেফিনেটলি খুব অনেস্ট উত্তর পেলাম দীপায়নের কাছ থেকে, এবং ওর জন্য আগামী দিনে প্রচুর শুভেচ্ছা। ও আরো ভালো কাজ করুক, ওর কাজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, বিকজ হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং ট্যালেন্টেড পার্সন. We know him as a very hard working person. I've seen him over the years. I've known him for the last 7 or 8 years. হ্যাঁ 7 years তো বটেই, তো +1 জুড়ে দিলাম। তো খুব ভালো লাগলো ওর সাথে আজকে আড্ডা দিয়ে,
এবং ওর বিরিয়ানিটা পেন্ডিং থাকলো, সেটা ডেফিনেটলি আমরা বসবো, বিকজ উই বোথ লাভ টু ইট। অ্যান্ড যাওয়ার আগে এনিথিং ইউ হ্যাভ টু সে before we end the show? You have something to say, or you have something to ask me, or anything? ওই বললে তো একটাই যে সাপোর্ট দ্য সিন, সাপোর্ট দ্য লোকাল সিন, কারণ ওটা ছাড়া অ্যাকচুয়ালি চলবে না। আর সাপোর্ট দ্য সিন ইজ নট লাইক কি অ্যাটেন্ডিং গিগস, বাইং মার্চেন্ডাইজ, যেটা অ্যাকচুয়ালি মেনলি সাপোর্ট করে আমার মনে হয় সব কিছুতেই। কারণ লোকাল ব্যান্ডসরা ওটাতেই মোটিভেট পাচ্ছে, তারা একটা প্যাশন নিয়ে কাউকে হয়তো মানে হয়তো আমাকেই আঁকতে দিল, আমিও সেটা প্যাশনেটলি আঁকলাম, বা তারপরে গিয়ে যদি কেউ না কেনে বা খুব কম সেল হয়, বিকজ এখন সবাই মানে মার্চেন্ডাইজ অ্যাভেলেবেল করতেই পারে, কিনতেই পারে, তো সেখানে দাঁড়িয়ে কি ঠিক আছে কিনবো না বা বেশি দাম বা ওভার পড়েছে, কারণ মার্চেন্ডাইজ তো একটা এক্সক্লুসিভ জিনিস, তো সেটা একটা ওন করা ব্যাপার, মানে যেই কারণে আমি নিজেও অ্যাকচুয়ালি এখন সিডি কালেক্ট করা শুরু করেছি, সেই কারণে। কারণ ওই ওনিং a piece is a different feel, মানে whether it's a physical copy, মানে whether it's a t-shirt or a CD, মানে সেম জিনিস করা, তো এটাই আর কি, আর কিছুই এর মধ্যে নেই। That's so nice of you, brother. All my best wishes for your future. Thank you so much. Had a much. wonderful time. Long live rock and roll. Long live heavy metal.